হ্যালো, 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 হ্যালো। ওকে, ভয়েস ইজ ক্লিয়ার। গুড মর্নিং বন্ধুরা। যদিও আমি রেকর্ডিংটা করছি মর্নিং এ, তোমরা যখন দেখবে সেই সময়টা সেই সময়ের দিক থেকে তোমাদেরকে গ্রিটিং। আজকে আমাদের দীক্ষা স্টাডি সেন্টারের পক্ষ থেকে জিওগ্রাফির থার্ড ক্লাসে আমরা পড়বো আর্থের মুভমেন্ট। আর্থের মুভমেন্ট সেটা আমরা দেখবো। এর আগের দিনও আমরা সোলার সিস্টেমের সাথে সাথে ল্যাটিটিউড লঙ্গিটিউড এগুলোর সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম। আজকে আমরা আরো একটু ডিটেলে দেখবো এবং সাথে আমরা আর্থের ইন্টেরিয়ার যে স্ট্রাকচার সেটার ভাগগুলো দেখবো এবং খুব সুন্দরভাবে ট্রিক্স এর মাধ্যমে মনে রাখার জন্য আমি তোমাদের ট্রিক্সও দেব। হুম। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। আশা করি আর আগের ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। যা যা কোয়ারিজ থাকবে সেগুলো আহ, জানাবে। হুম। আচ্ছা, ওকে, দেখো সবার ফার্স্টে রোটেশন। আমরা যখন সোলার সিস্টেমের অন্যান্য প্ল্যানেট গুলোর সম্পর্কে জানলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে মোটামুটি প্রত্যেকটা গ্রহই তারা নিজের অক্ষের চারদিকে ঘোরে, আবার তারা একটা কোনো বডিকে সেন্টার করে সেটাকে রিভলভ করতে থাকে। তার মানে তার কিন্তু দুটো ঘোরার ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। দ্যাট ইজ একটা রোটেশন, নিজের অক্ষের চারদিকে ঘোরা। সরি, হ্যাঁ। আর একটা হলো রেভলিউশন, যেটা কোনো কিছুকে রিভলভ করা বা কোনো একটা পার্টিকুলার বস্তুকে প্রদক্ষিণ করা। তো আর্থ রোটেট করে তার নিজের অ্যাক্সিসে, দ্যাট ইজ টিল্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 23.5 ডিগ্রি টু দা ভার্টিক্যাল। ঠিক আছে, তাহলে 23.5 ডিগ্রি ভার্টিক্যালে কিন্তু সে রোটেট করে। তার মানে কি ব্যাপারটা দেখো, ব্যাপারটা হলো এইটা মনে করো যদি পৃথিবী হয়, এরকম ভাবে থাকে পৃথিবী। এইটা তুমি যদি সোজা একটা অক্ষ ধরতে, তাহলে এই এই সোজা অক্ষের সাথে 23.5 ডিগ্রি ও ডান দিকে হেলে আছে। তো ভার্টিক্যালের সাথে 23.5 ডিগ্রি। আচ্ছা, পরীক্ষায় যদি তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, সেটা হলো অরবাইটাল ইনক্লিনেশন কথাটার মানে কি? মানেটা হলো আর্থ তার অরবাইটাল প্লেনের সাথে কতটা ইনক্লাইন্ড করে আছে। আচ্ছা, অরবিট কথাটার অর্থ কি? মানে হলো প্রদক্ষিণ পথ। তাহলে পৃথিবী কিভাবে এইভাবে প্রদক্ষিণ করে? তাহলে দেখো, এইটা যদি 23.5 ডিগ্রি হয় ভার্টিক্যাল লাইনের সাথে, তাহলে এই যে আমাদের অরবাইটাল প্লেন বা কক্ষপথের সাথে এ কত ডিগ্রি কোণ করে থাকবে? 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি। কাজেই পরীক্ষায় অরবাইটাল ইনক্লিনেশন জিজ্ঞেস করলে দুম করে কিন্তু ইনক্লিনেশন দেখেই আমি চোখ বন্ধ করে 23.5 লিখবো না। কার সাপেক্ষে বলছে সেটা যেন আমার মাথায় ক্লিয়ার থাকে। আচ্ছা, ইট স্পিনস ফ্রম ওয়েস্ট টু ইস্ট। আমরা কালকে দেখেছিলাম যে সোলার সিস্টেমের প্রত্যেকটা গ্রহই কিন্তু ওয়েস্ট থেকে ইস্টে ঘোরে এক্সেপ্ট ভেনাস আর ইউরেনাস। এই ভেনাস আর ইউরেনাস হলো ইস্ট থেকে ওয়েস্টে যায়। হুম। তো প্রত্যেকটা 23 ঘন্টা 56 মিনিট আর 4.9 সেকেন্ড এই প্রত্যেকটা সময়ের ব্যবধানে কিন্তু ওয়েস্ট থেকে ইস্টে সে স্পিন করে। আচ্ছা, দ্য লিনিয়ার ভেলোসিটি অফ রোটেশন ভ্যারি। তাহলে পৃথিবীর কিন্তু রোটেশন যেটা, তার যে ভেলোসিটিটা সেটা ভ্যারি করছে, কোথাও বেশি কোথাও কম। আচ্ছা, ইকুয়েটারে 1690 কিলোমিটার পার আওয়ার, যেটা রিডিউসিং গ্র্যাজুয়ালি, মানে যত ওপরের দিকে যাচ্ছে তত কমতে থাকছে এবং সেটা ফাইনালি জিরো হয়ে যাচ্ছে। এবার তোমাদের মনে হবে এটা আবার কি ধরনের। দেখো, কিছুই না। এটা যদি ধরে নাও পৃথিবী, তোমরা জানো গ্রেট সার্কেল কেন বলছি? গ্রেট সার্কেল বলছি এই যে মাঝের যেটা,
মানে ওইটা ডট ডট করছি, এইটা হলো আমি একটা পুরোটা যদি একটা টানি তাহলে একদম পৃথিবীর মাঝ বরাবর বা সেন্টার বরাবর, যেটাকে আমরা 0 ডিগ্রি, যেহেতু এটাই সব থেকে বড় সার্কেল ড্র করা যাচ্ছে, তার ওপরে যত সার্কেল ড্র করতে যাব তার কিন্তু ডায়ামিটার বলো বা রেডিয়াস বলো বা পেরিমিটার বলো সব কমতে থাকবে, তাই না? সেই কারণে ইকুয়েটার হলো আমাদের গ্রেট সার্কেল। এবার একটা কথা ভাবো, আহ মানে এটাও তোমরা জানো যে আমাদের আর্থের তোমার যদি বলা হয় শেপ কিরকম, জিওয়েড বা স্ফেরয়েড এর মতন, তাই না? অনেকটা বাল্জড। বাল্জড বলতে এই দিকটা একটু ফোলা, আহ মাঝখানের দিকটা আর ওপরের দুটো দিক দিক পোলের দিকটা কিন্তু একটু চ্যাপ্টানো টাইপের। তাহলে তুমি বলো, এই দিকটা যেহেতু বড়, তার মানে এইটা প্রদক্ষিণ করতে তাকে তাড়াতাড়ি প্রদক্ষিণ করতে হবে। আর যেহেতু যত ওপরের দিকে যাচ্ছে তো তত কমে যাচ্ছে, তার মানে তত তো ডিস্টেন্স কমতে থাকছে, তখন তার কিন্তু ভেলোসিটিটাও, লিনিয়ার যে ভেলোসিটিটা সেটাও কমতে থাকবে। এবং কমতে কমতে যত পোলের দিকে যাবে, যেহেতু পোলে আর কোনো ডিস্টেন্সই নেই, পোলে জাস্ট একটা পয়েন্ট আছে, আর সেই পয়েন্ট, একটা পয়েন্ট থাকার জন্য সেখানে কিন্তু কোনো ভেলোসিটি থাকবে না। কারণ আমরা জানি যে ভেলোসিটি তখনই বের করতে পারবো যখন কোনো বস্তুর ডিসপ্লেসমেন্ট থাকবে। ডিসপ্লেসমেন্ট কথাটার অর্থ কি? যখন ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন, এই দুটোর মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা যে দুটোর মধ্যে ডিস্টেন্স দরকার হবে, যখন একটা তোমাকে সেন্টার দিয়ে দিল, তার মানে কি? তার মানে হলো তার ইনিশিয়াল পজিশনও সেম, তার ফাইনাল পজিশনও ওই পয়েন্টটাই সেম। তার মানে দুজনের মধ্যে কোনো ব্যবধান নেই। তার মানে সে ডিসপ্লেসমেন্ট যদি 0 হয়, ভেলোসিটি অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। কাজেই ইকুয়েটারে 1690 কিলোমিটার/আওয়ার ম্যাক্সিমাম থাকলেও কিন্তু পোলের দিকে সেটা 0 হয়ে যায়। ঠিক আছে? তারপরে দেখো, effect of Earth's rotation. We have day and night. আমাদের ডে আর নাইট, এই ডিফারেন্স মানে আর্থের যে এই ঘোরার জন্য কি কি হচ্ছে। ডেফিনেটলি এই ঘোরার জন্য একটা দিকে এক একটা সময় সূর্যের আলো পড়ছে, অপোজিট দিকে তখন ছায়া থাকছে। আবার যখন সে ঘুরে যাচ্ছে তখন তার অন্য দিকটাই তোমার দিন থাকছে, কিন্তু আর একটা দিক তোমার রাত থাকছে। এবং সেই কারণেই কিন্তু দিন রাত্রি আমরা দেখতে পাচ্ছি। A difference of 1 hour between two meridians which are 15 degree apart. বলছে মেরিডিয়ান কথাটার মানে হলো লঙ্গিটিউড। ঠিক আছে? এরকম এরকম আমরা যখন নর্থ পোল থেকে সাউথ পোলে যখন আমরা ড্র করছি তখন সেগুলোকে মেরিডিয়ান বলবো। আর এই মেরিডিয়ান যদি মনে করো, প্রাইম মেরিডিয়ানটা তো 0 ডিগ্রি, এবার দুটো মেরিডিয়ানের মধ্যে 1 ডিগ্রির পার্থক্য। এবার বলছে 1 ডিগ্রিতে না 4 মিনিটের পার্থক্য হয়ে যায়। ঠিক আছে? সেটা কেন হয়ে যায় সেগুলো বলা যায়, বাট আপাতত একটু মনে রাখো, 1 ডিগ্রিতে 4 মিনিটের পার্থক্য হয়, তাহলে 15 ডিগ্রিতে 16 মিনিটের পার্থক্য হবে। 16 মিনিট দ্যাট ইজ ইকুয়াল টু 1 আওয়ার, সেই কারণে বলছে। তারপর ডিফ্লেকশন অফ ওশিয়ান কারেন্টস অ্যান্ড উইন্ডস। হুম তোমার এই রোটেশনের জন্য কিন্তু ওশিয়ান কারেন্টের ডিফ্লেকশন হয়ে যাওয়া, ডিফ্লেকশন বলতে আমরা ব্যাপারটা দেখবো যে মনে করো যে দিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে একটু ডিফ্লেক্টেড ওয়েতে গেল। তারপর উইন্ড, বাতাস, এগুলো ডিফ্লেক্ট করে যাচ্ছে। তারপর রাইজ অ্যান্ড ফল অফ টাইডস এভরিডে। টাইডস অর্থাৎ জোয়ার ভাটা, এক একটা পিরিয়ডিক রাইজ অ্যান্ড ফল অফ ওয়াটার বডিজ যেটা দেখা যায়, তাই না? কখনো জলের টান বেশি থাকে, কখনো কম থাকে। আমরা এর আগের ক্লাসে কিন্তু টাইডস ব্যাপারগুলো দেখেছি। আচ্ছা, এবার হলো রেভলিউশন। রেভলিউশন কথাটার অর্থ হলো সূর্য, পৃথিবী তো নিজের দিকে, নিজের অক্ষের চারদিকে ঘুরছেই, কিন্তু পৃথিবী যখন এই সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে রিভলভ করছে তখন এই রেভলিউশনের জন্য কি হয়? এই রেভলিউশন করতেই কিন্তু এক একটা প্রদক্ষিণ করতে 365 দিন 6 ঘন্টা লাগে। ঠিক আছে? 365 দিন 6 ঘন্টা লাগে। আর এটার কারণেই কিন্তু চেঞ্জ অফ সিজন, আমরা নানা রকম সিজন দেখতে পাই। এই যে আমাদের কখনো শীত, গ্রীষ্ম, বর্ষা, এই কারণে। তারপর ভ্যারিয়েশন ইন দ্য লেন্থস অফ ডে অ্যান্ড নাইট অ্যাট ডিফারেন্ট টাইমস অফ দ্য ইয়ার।
ডেফিনেটলি তোমরা জানো যে যখনই গরম পড়ে তখন কিন্তু আমাদের দিনের দৈর্ঘ্য বেড়ে যায়, যখনই শীতকাল পড়ে তখন কিন্তু আমাদের দিনের দৈর্ঘ্য কমে যায়, রাতের দৈর্ঘ্য বেড়ে যায়। তাহলে এইরকম টাইম এক একটা বছরেরই ডিফারেন্ট টাইমে ডে আর নাইটের, দিন আর রাতের যে দৈর্ঘ্যের পার্থক্য ঘটছে, একটুখানি দাও। আচ্ছা, তো একটা বছরের মধ্যেই নানা সময়ে দিন আর রাতের দৈর্ঘ্যের যে পার্থক্য ঘটছে, সেটা কিন্তু এই প্রদক্ষিণের জন্য। তারপর শিফটিং অফ উইন্ড বেল্ট আমরা দেখব, যখন বিশেষ করে আমরা অ্যাটমসফিয়ারটা ঠিক না, যখন আমরা তোমার ক্লাইমেট, ওয়েদার এগুলো দেখব, তখন আমরা দেখব যে উইন্ড বেল্ট কি করে শিফট করছে। আর ডিটারমিনেশন অফ ল্যাটিটিউড, ঠিক আছে, আমরা ল্যাটিটিউডটাকে ডিটারমাইন্ড করতে পারবো। এই সমস্ত কাজগুলো কিন্তু সবই রেভলিউশনের এফেক্টে। এবার টিল্ট অফ আর্থ অ্যাক্সিস আমরা জানি পৃথিবী এরকম একদম সোজা ভাবে কিন্তু নেই, তার থেকে ও একটুখানি হেলে আছে, কত 23.5 ডিগ্রি। এই হেলে থাকার জন্য কি কি ঘটছে সেটা আমাদের একটু দেখতে হবে। সবার ফার্স্টে দ্য অ্যাক্সিস অফ আর্থ ইজ ইনক্লাইন টু দ্য প্লেন অফ এলিপ্টিক অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 66.5 ডিগ্রি। যেহেতু এলিপ্টিক প্লেনের কথা বলছে, আমি তখন অরবাইটাল প্লেনের কথা বলেছি, আর অরবাইটাল পাথই তো এলিপ্টিক পাথ, তাই না? অরবাইটাল প্লেনের কথা বলছি, এইগুলো যা দেবে তখন কিন্তু 66.5 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। ইট গিভস রাইজ টু ডিফারেন্ট সিজন, নানা রকমের সিজন দেখা যায়। আহ দিন রাতের দৈর্ঘ্যের পার্থক্য হয়। সান ভার্টিক্যালি ওভারহেড থাকে ইকুয়েটারে, ইকুয়েটারে একদম মাথার ওপরে থাকে, নিরক্ষরেখায়, যেটা দুটো দিন, বছরে দুটো দিন, একটা 21শে মার্চ আর একটা 23শে সেপ্টেম্বর। এই দুটো দিনকে আমরা ইকুইনক্স বলি। ইকুইনক্স বলতে ইকুয়াল ডে ইকুয়াল নাইট, ঠিক আছে। তারপর এই মার্চ ইকুইনক্সের পর, মানে তোমার এই 21শে মার্চের পরে কিন্তু sun appears to move northwards and is vertically at the Tropic of Cancer, একদম ট্রপিক অফ ক্যান্সারের ওপর তখন লম্বভাবে পড়ে। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা জাস্ট ছবির মাধ্যমে ব্যাপারটা একটুখানি বলে দিচ্ছি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো। এখানটা একটু ফাঁকা আছে, এখানটায় লিখছি। হুম, দেখো, এটা যদি পৃথিবীর নানা পজিশন হয়, আর এখানে ধরে নাও সূর্য আছে, ঠিক আছে, এখানে ধরে নাও সূর্য আছে, প্রত্যেকটা জায়গাতেই পৃথিবী কি এরকম ভাবে ওয়েস্ট থেকে ইস্টে ঘুরছে, কারণ ওয়েস্ট থেকে ইস্টে ঘুরছে, ওয়েস্ট থেকে ইস্টে ঘুরছে, ওয়েস্ট থেকে ইস্টে ঘুরছে, ঠিক আছে। এবার এই সময়টাই, এই জায়গাটায় আমি বলছি, এই সময়টাই ধরে নাও 21শে মার্চ কি হচ্ছে, সূর্য, সূর্যের যে রশ্মি সেটা এইখানে যাচ্ছে, এইখানে পড়ছে। এবং একটা ব্যাপার খেয়াল করে দেখো, এটা কিন্তু একটু তির্যক ভাবে পড়ছে,
কারণ বুঝতে পারছো যে এই জায়গাটা তো অনেকটা কম এইটুকু জায়গা, আর অনেকটাই বেশি ওই দিকে, তো অনেকটা তির্যক ভাবে পড়ছে। আর এই সময় একদম যদি আমি মোটামুটি অর্ধেক করি, এই জায়গাটা সূর্য পড়ছে আর এই জায়গাটা সূর্যটা তখন ওই দিকটা অন্ধকার। তাহলে ইকুইনক্স, এই 21শে মার্চের ইকুইনক্স আর একটা আছে, যেটা 22শে সেপ্টেম্বরের, সরি 23শে সেপ্টেম্বরের ইকুইনক্স। এইটাতেও কিন্তু তাই সেম ঘটনা। হুম। এই দুটোর সময়, যেটাকে ইকুইনক্স বা বিষুবু বলা হয়, একটা মহাবিষুবু আর একটা জল বিষুবু, এই দুটোর সময় কি হয়, কি স্পেশালিটি, দিন আর রাত্রির দৈর্ঘ্য কিন্তু সেম হয়। ঠিক আছে, এবার দেখো যদি এই জায়গাটা আমরা দেখি, তখন দেখো এইখানটাতে সূর্যের আলো পড়ছে অনেকটা লম্ব হবে, তাই না? এবার এখানে অনেকটা বেশি পড়ছে, তাই তো, অনেকটা বেশি পড়ছে। বেশি বলতে এই জায়গাটা যদি আমরা নর্দার্ন হেমিস্ফিয়ার ভাবি, ওপরের দিকটা যদি আমরা নর্দার্ন হেমিস্ফিয়ার ভাবি, তাহলে অনেকটা বেশি জায়গা নর্দার্ন হেমিস্ফিয়ারের অন্তর্গত। তার মানে 21শে জুন, 21শে জুন সব থেকে বড় দিন হয়, যেটাকে সামার সলস্টিস বলা হয়, এবং নর্দার্ন হেমিস্ফিয়ারে তখন লংগেস্ট ডে। আর আহ, তোমার শর্টেস্ট নাইট। আর উইন্টার হেমিস্ফিয়ার, সরি, আর তোমার সাউদার্ন সাউদার্ন হেমিস্ফিয়ারে তখন তোমার উইন্টার হলো, এইখানে হলো তোমার উইন্টার, আর নর্দার্ন হেমিস্ফিয়ারে তখন সামার। দেখো বোঝা গেল কি? আসলে এই ছবিটা আমি একটু নিয়ে বসলে ভালো করতাম, আমার একদম মাথায় নেই, আমি তাহলে নিয়েই বসতাম। আর এখানটাই দেখো সূর্যের রশ্মি যদি আবার যায়, সূর্যের রশ্মি যদি আবার যায়, তুমি একটা জিনিস দেখো, এ তো বেঁকে আছে না, তার মানে এ যদি বেঁকে থাকে, এরকম থাকে, তাহলে ম্যাক্সিমামটাই নর্দে পড়ছে, সরি সাউথে পড়ছে, এই জায়গাটা পড়ছে। তার মানে উইন্টার হলো নর্দার্ন হেমিস্ফিয়ারে, এবং ওই জায়গাটাতে তির্যক ভাবে পড়ে যাচ্ছে। সেই কারণে ওপরে তখন হলো উইন্টার, আর নিচে তখন হলো সাউদার্ন হেমিস্ফিয়ারে সামার। আর হ্যাঁ, সেটা হলো লংগেস্ট। এবার যেটা আমি এখানে বললাম, এটাই এখানে লেখা আছে, যে মার্চ ইকুইনক্স আর অটাম ইকুইনক্স দুটো বিষুবু আছে, একটা জল বিষুবু, একটা মহাবিষুবু। এখানে সান কি করছে, মুভ নর্থওয়ার্ডস অ্যান্ড ইট ইজ ভার্টিক্যালি অ্যাট দ্য ট্রপিক অফ ক্যান্সার, জুন 21। সেই কারণে এটাকে সামার সলস্টিস বলছে। আর এই সামার সলস্টিসের সময় নর্দার্ন হেমিস্ফিয়ারে কিন্তু সব থেকে বড় দিন আর সব থেকে ছোট রাত থাকে। আর যদি সাউদার্ন হেমিস্ফিয়ার বলো, তাহলে পুরো ব্যাপারটাই জাস্ট উল্টে যাবে, সেখানে হলো শর্টেস্ট ডে থাকবে আর লংগেস্ট নাইট থাকবে। আর তারপরে ডিসেম্বর 22 যখন আসছে, তখন সান হলো ওভারহেড করছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের ওপর। এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে, যদিও ছবিটা প্রচন্ড বাজে হয়ে গেছে, তাও আশা করি বোঝা গেছে নাকি। যা, সব বুঝে গেল। এবার আমরা দেখব ল্যাটিটিউড। ল্যাটিটিউডের আগের দিন বলেছিলাম অক্ষাংশ বা ল্যাটিটিউড বা প্যারালাল লাইন্স যেটাকে বলছি, সেটা হলো আমাদের যে একদম কাল্পনিক রেখা আমরা টেনেছি, যে কোনো বস্তু, যে কোনো কিছুর জায়গাকে আমরা যেন লোকেট করতে পারি সেই কারণে, তাই না? তাহলে ল্যাটিটিউড কোনো একটা পয়েন্টে, আর্থের সারফেসের ওপর কোনো একটা পয়েন্টে অ্যাঙ্গুলার ডিস্টেন্স অর্থাৎ পুরো পৃথিবীর সাথে, পৃথিবীর প্লেনের সাথে ও কতটা কোণ উৎপন্ন করছে সেটা ডিগ্রিতে মেজার করা হচ্ছে সেন্টার অফ আর্থের সাথে। ঠিক আছে,
তাহলে ইমাজিনারি লাইন সেগুলো সেম ল্যাটিটিউডের সেগুলোকে আমরা প্যারালাল বলছি। আহ আর হ্যাঁ, ব্যাস। আর একটা ব্যাপার, কিছু কিছু পার্টিকুলার ইম্পর্টেন্ট প্যারালালের আমরা নাম দিয়েছি। যেমন 0 ডিগ্রি ল্যাটিটিউডকে আমরা ইকুয়েটর বলছি। এর আগের দিনই এগুলো বলেছি অলরেডি। 23.5 ডিগ্রি ল্যাটিটিউডকে আমরা ট্রপিক অফ ক্যান্সার বলেছি। আর 23.5 ডিগ্রি সাউথটাকে আমরা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বলেছি। ঠিক আছে, বেশ। এবার আমরা দেখব লঙ্গিটিউড। একই, যেটা আমরা হরাইজন্টালি যে লাইনটা টানছি সেটা যেমন লঙ্গিটিউড, সেরকমই আমরা যখন ওপর থেকে নিচে নর্থ থেকে সাউথে ভার্টিক্যালি লাইন টানছি সেটাও ডেফিনেটলি তোমার আহ, আহ, উম, কি বলবো, সেটাও ইমাজিনারি লাইন বা ভার্চুয়াল লাইন। সেটাকে আমরা লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ বলছি। ঠিক আছে, তো সেখানেই লেখা আছে লঙ্গিটিউড ইজ দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স মেজার্ড ইন ডিগ্রি অ্যালং দ্য ইকুয়েটর ইস্ট অর ওয়েস্ট অফ দ্য প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ানের সাথে আমাদের এখানে তোমার ওই জায়গাটার, সেটার অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা মেজার করা হবে। আমাদের যে গ্লোব, সেখানে যত লঙ্গিটিউড গুলো সেগুলো সিরিজ অফ সেমি সার্কেলস। কারণ দেখো, এই যদি পৃথিবী, নর্থ পোল সাউথ পোল এইরকম। আশা করি আমি যেটা বলছি, যেহেতু এগুলো সবই 3D-তে, তোমাদেরকে না একটু ইমাজিন করতে হবে, বুঝতে পারছো তো? দে আর অলসো কল্ড মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ান হলো খুব ইম্পর্টেন্ট, যেটা গ্রিন উইচের মধ্যে দিয়ে গেছে নিয়ার লন্ডন, 0 ডিগ্রি। আর একটা যেটা ইন্টারন্যাশনাল ডেট লাইন, সেটা 180 ডিগ্রি। আর 1 ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে পার্থক্য কত, আর 1 ডিগ্রি লঙ্গিটিউডের মধ্যে দূরত্বের পার্থক্য কত? দুটোই কিন্তু 111 কিলোমিটার। এইবার আমরা দেখব কম্পোজিশন অফ আর্থ। কম্পোজিশন অফ আর্থ, আর্থের ভেতরের যে কম্পোজিশন। এবার তোমাদের মনে হবে যে এটা আবার কি করে জানলাম। সবার আগে একটা ইম্পর্টেন্ট অফ তোমার ইম্পর্টেন্ট কি যেন বলতো, হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো আর্থের যে জিওলজি, যেটাকে ফাদার অফ জিওলজি কাকে বলা হয়, সেটা বলা হয় জেমস হাটনকে। জেমস হাটনকে। এবার এই পৃথিবীর যে ভিতরের ব্যাপার, সেটা নিয়ে আমরা কিভাবে জানলাম? এগুলোর না অনেক সোর্স আমাদের কাছে আছে। যেমন একটা ধরে নাও টেম্পারেচার, যেমন ভলক্যানো। ভলক্যানো থেকে কি কি ইরাপ্ট হচ্ছে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে আচ্ছা ভিতরে বস্তু কি আছে। তারপরে রক্স, তারপর মনে করো মিটিওরাইটস, তারপর আর্থকোয়েক, এই সমস্ত জিনিস। তাহলে সবার আগে না আমাদের এই লেয়ারটাকে একটু জানতে হবে। আমি একটু ছবিটা আগে তোমাদের বলে নিই। দেখো, এই যে সবার প্রথমে একদম এই যে লিথোস্ফিয়ার, এই যে সবার ফার্স্টে এটা লিথোস্ফিয়ার। দেখো, লিথো কথাটার সাথে তোমরা আগেও পরিচিত। মনে করো তো কোথায়? এই যে আমরা হিস্ট্রি শুরু করব, জিওগ্রাফি শেষ হলেই আমরা পড়ব কি, প্যালিওলিথিক, নিওলিথিক, মেসোলিথিক, চ্যালকোলিথিক, তাই না? তার মানে কি, এগুলো লিথিক কথাটার মানেই হলো স্টোন এজ। তাহলে আমাদের পৃথিবীর ওপরে যেহেতু অনেকটাই লিথিক বা লিথোস্ফিয়ারের একটা পার্ট, সেই কারণে আমরা লিথোস্ফিয়ার বলে থাকি। তাহলে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 100 কিলোমিটার গভীর পর্যন্ত লিথোস্ফিয়ার। তারপরে তোমার রয়েছে অ্যাসথেনোস্ফিয়ার, 180 কিলোমিটার। তারপরে রয়েছে ম্যান্টেল, তারপরে কোর। ঠিক আছে, এবার এইগুলোরও না আবার ভাগ আছে। সবার আগে আমরা এই লিথোস্ফিয়ারেরটা দেখি। দেখো, লিথোস্ফিয়ারের যে ভাগ, সেটাকে না আমরা ক্রাস্ট বলি। ঠিক আছে, ক্রাস্ট এটা হলো আমাদের পৃথিবীর একদম যে বাইরের ভাগ। একদম বাইরের ভাগ না, মানে তোমার সমুদ্র পৃষ্ঠ থেকে নিচে 7 থেকে 10 কিলোমিটার এই ক্রাস্ট। এই ক্রাস্টের মধ্যে আবার দু রকমের ভাগ আছে। একটা হলো তোমার কন্টিনেন্টাল ক্রাস্ট, আর একটা হলো ওশিয়ানিক ক্রাস্ট। ঠিক আছে, ওটা আমি পরে বলছি। আপাতত শুধু মনে রাখো ক্রাস্ট। ঠিক আছে, ফার্স্ট যেটা সেটা হলো ক্রাস্ট। তারপরে আমরা দেখবো ক্রাস্টের পরই সেটা হলো
ম্যান্টেল, সেটা হলো ম্যান্টেল। এই ম্যান্টেলের না আবার দুটো ভাগ আছে। ধরে নাও এই জায়গাটা, এইটা হলো আপার ম্যান্টেল, আর একটা হলো এটা হলো লোয়ার ম্যান্টেল। ঠিক আছে, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস একটু মনে রাখো। আগে তোমাদের একটা ট্রিক্স দিয়ে দিই, ঠিক আছে? আগে ট্রিক্সটা বলি। ট্রিক্সটা হলো, कोई मुझे रेड गुलाब ला लाडो लाडो, ঠিক আছে? কই মুঝে রেড গোলাপ লাদো। ওকে, এবার তাহলে কই, কই থেকে কনরাড। কনরাডটা কি? কেউ বলতে পারবে কনরাডটা কি? যদি আমাদের এটা লাইভ ক্লাস না, তোমাদের সাথে ইন্টারাকশন তো একদমই হয়ে ওঠে না, তাই না? আচ্ছা, এই ক্রাস্ট যেমন, যেটা এই যে ক্রাস্ট, এই প্রথমে লিথোস্ফিয়ার তারপরে ক্রাস্ট, এই ক্রাস্টেরও না দুটো ভাগ আছে, একটা আপার ক্রাস্ট আর একটা লোয়ার ক্রাস্ট। এই কনরাডা হলো এই আপার ক্রাস্ট আর লোয়ার ক্রাস্টের মাঝখানের ভাগ, ঠিক আছে? তারপর কই মুঝে, মুঝে এম ফর মোহরভিক বা মোহ, মোহরভিক বা মোহ, এটা হলো এই লোয়ার ক্রাস্ট আর আপার ম্যান্টেলের মাঝখানের জায়গা, মোহরভিক, ঠিক আছে? তারপরেরটা হলো রেপিট্টি, রেড গোলাপ লাদো বলেছিলাম তো, তাহলে রেড ফর রেপিট্টি। রেপিট্টি হলো এই আপার ম্যান্টেল আর লোয়ার ম্যান্টেলের মধ্যে যে ডিসকন্টিনিউইটি, এই দুটোকে আলাদা করার যে লেয়ার সেটা। তারপরে হলো তোমার এইটা কোর, কোরটা হলো এটা আউটার কোর আর এটা হলো একটা ইনার কোর। এইবার এই লোয়ার ম্যান্টেল আর আউটার কোর এই দুটোর মধ্যেও কিন্তু একটা তোমার লেয়ার আছে। তো সেটা হলো গুলাবের জি ফর গুটেনবার্গ। তাহলে লোয়ার ম্যান্টেল আর আউটার কোর এটা হলো গুটেনবার্গ। তারপর লেম্যান থেকে লাডো, লাডো, ঠিক আছে? সরি, মানে লাডো থেকে তোমার লেম্যান, লেম্যানটা হলো আউটার কোর আর ইনার কোর, যেটা, ঠিক আছে? তাহলে কই মুঝে রেড গোলাপ লাদো, আশা করি অসুবিধা হবে না। এবার এখানে এই ইনফরমেশন গুলোই দেওয়া আছে প্রত্যেকটা সম্পর্কে। সবার ফার্স্টে দেখো কোর, যেটা একদম পৃথিবীর মধ্যে সব থেকে ইনার মোস্ট যে লেয়ারটা সেটা। তারপর এটা মেটালিক কোর হিসেবেও পরিচিত, আর কত বিস্তৃত, কত রেডিয়াস, কত পর্যন্ত বিস্তৃত। আর এই সলিড ইনার কোরটাকে ডিসকভার করেছে লেম্যান, ঠিক আছে? ইনজে লেম্যান, যেখানে কিন্তু আয়রন আছে 80% আর কিছু নিকেল আছে বলে তোমার কম্পোজ, মানে কিছু নিকেল আছে বলে অনুমান করা হচ্ছে। তারপরে লিকুইড আউটার কোর সারাউন্ডস দ্য ইনার কোর and is believed to be composed of iron mixed with nickel and trace amounts of lighter element. কোরের বাইরে যে লিকুইড আউটার কোর, মানে কোরেরও তো দুটো ভাগ বললাম, একটা ইনার কোর একটা আউটার কোর। যেটা আউটার কোর সেখানে একটু লিকুইড আছে, তো সে কারণে সেটা বিলিভ করা হয় যে সেখানে কিন্তু প্রচুর আয়রন অক্সাইড এবং নিকেল। তারপরে আমরা দেখবো ম্যান্টেল, কোরের পরের পার্টই হলো কিন্তু ম্যান্টেল। আর এই ম্যান্টেল কিন্তু এক্সটেন্ড করছে 2890 কিলোমিটার পর্যন্ত। আর সেটা কিন্তু সব থেকে আর্থের আমাদের থিকেস্ট লেয়ার। আর এই ম্যান্টেল কম্পোস্ট করে তোমার সিলিকেট রক্স দ্যাট ইজ রিচ ইন আয়রন অ্যান্ড ম্যাগনেসিয়াম রিলেটিভ টু দ্য ওভারলাইং ক্রাস্ট। আর হাই টেম্পারেচার যেটা উইদিন দ্য ম্যান্টেল কজ দ্য সিলিকেট
ডাকটাইল, দ্যাট ইট ক্যান ফ্লো অন ভেরি টাইম স্কেল। মানে যেহেতু অনেক বেশি টেম্পারেচার, যত ভেতরে যাওয়া যায় তত বেশি, ম্যান্টেলে অনেক বেশি, আর সেই কারণে কিন্তু ও ম্যান্টেলের মধ্যে সেটাকে পুরো সিলিকেটটাকে ডাকটাইল করে দিচ্ছে। তোমরা জানো ডাকটাইল, সোনোরাস, তোমার ম্যালিয়েবল, এগুলো কিন্তু তোমার সমস্ত মেটালের প্রপার্টি। এগুলো তোমরা পিরিয়ডিক টেবিলে অলরেডি পড়েছো বা ভবিষ্যতেও পড়বে যখন আমি তোমাদের পড়াবো। আচ্ছা, এবার এই যে হাই টেম্পারেচার ম্যান্টেলের মধ্যে সেটা সিলিকেটকে ডাকটাইল করছে। Convection of the mantle is expressed at the surface through the motion of tectonic plates. আমরা দেখবো এই কনভেকশন থিওরিটা কে দিয়েছিল সেটাও। বলছে যে ওই হাই টেম্পারেচারে যেমন কনভেকশন প্রসেসটা হয় না, পরিচলন স্রোত, যেটা হালকা জিনিস প্রথমে ভারী জিনিস, ঠান্ডা জিনিস ভারী হয়ে নিচে নেমে আসছে, সেটা গরম হিট পেয়ে গরম হয়ে সেটা ওপরে চলে যাচ্ছে, তারপর আবার ওপরে হালকা জিনিস চলে যাচ্ছে, আর ওপরের যে ভারী জিনিস সেটা নিচে নেমে আসছে। এইভাবে যে একটা স্রোত তৈরি হয় সেটাকে কনভেকশন স্রোত বলা হচ্ছে। আর তারপরে দ্য লাস্ট আর সব থেকে ওপরের যেটা আউটার মোস্ট লেয়ার সেটা হলো ক্রাস্ট। ঠিক আছে, আর এই ক্রাস্ট যেটা দুই রকমের, একটা বললাম সিয়াল আর সীমা, একটা তোমার কন্টিনেন্টাল প্লেট, আর একটা হলো তোমার ওশিয়ানিক প্লেট। ঠিক আছে, কিন্তু এই সিয়াল আর সীমা অনেক সময়, একবার ডাব্লিউবিসিএস এর ইন্টারভিউতে এই প্রশ্নটা করেছিল যে পাহাড়ের যে ভূমিরূপ সেটা বেশি ভারী নাকি স্থলভাগ বেশি ভারী, মানে স্থলভাগ না জলভাগ কোনটা বেশি ভারী, তোমার সপক্ষে যুক্তি দাও। আহ মানে যদি, আমি জানি না তোমরা কিভাবে আনসার দেবে, আমি স্যারকে জিজ্ঞেস করব, তোমাদের অ্যান্সারটা স্যারকে পাঠাবে, আমি স্যারের থেকে দেখে নেব। ঠিক আছে, দেখবো, তারপরে আমি সেটার অ্যান্সার করবো। আর তারপরে এখানে লাস্ট যেটা একটা কম্পোজিশনের লিস্ট দেওয়া আছে, সেটা হলো কোন এলিমেন্ট বাই ওয়েট কত পার্সেন্ট আছে। টোটাল যদি 100% না, মানে ইন্ডিয়ার, সরি, আমাদের আর্থের ওয়েট হয়, তাহলে তার কত পার্সেন্ট কোন এলিমেন্ট দখল করে আছে সেটার একটা ধারণা তোমাদের থাকা উচিত। আর এই যে ডিসকন্টিনিউইটি সেগুলো আমি অলরেডি বলে দিলাম, তাই না? মোহ, কনরাড, গুটেনবার্গ, রেপিটটি। কিন্তু আমি কিন্তু খুব সুন্দর করে কই মুঝে রেড গুলাব লা দো সেটার একটা ট্রিক্স দিয়ে তোমাদের বলেছি। আশা করি আজকে ক্লাসটা খুব ছোট্ট ছিল কিন্তু খুব ইনফরমেটিভ ছিল, আর সেটা মনে রাখার জন্য কিন্তু আমি তোমাদের ভালো ভালো ট্রিক্স দিয়েছি। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে ক্লাসের মারফতে। আর একটা ব্যাপার, তোমরা অনেকে ভাবতে পারো যে আমি যার কাছে পড়ছি তাকে তো আমি চিনি না। ঠিক আছে, আমি আমার নামটা বলে দিচ্ছি, কারণ তোমাদের সাথে আমার অলরেডি একদমই মানে লাইভ ক্লাস নেই, কাজে আমি তোমাদের জানতে পারছি না। আমার নাম ডালিয়া হালদার। হ্যাঁ, আমার নাম ডালিয়া হালদার। আমি অনেকগুলো এক্সাম ক্লিয়ার করেছি, টোটাল 5টা এক্সাম আমি ক্লিয়ার করেছি, সবকটাই সেন্ট্রালের। আর সেখানে এসএসসি সিজিএল 2022 সেটা করে আমি এখন যেখানে বর্তমানে পোস্টেড আছি। ঠিক আছে, আমি বহুদিন ধরেই পড়াচ্ছি, অভিজ্ঞতার সুবাদে হোক বা পড়ানোর সুবাদে হোক, তোমাদের কাছে আমার পড়ানো যে পৌঁছে দিতে পারছি এবং সেটা যে তোমাদের জন্য লাভদায়ক হচ্ছে তার জন্য আমি গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ক্লাসে উপস্থিত থাকার জন্য। দেখা হবে আবার পরের ক্লাসে।